একটা শিরোনাম আছে এই বাংলাদেশের শিকড় সন্ধানে, সে কথায় আমি পড়ে যাচ্ছি, তার আগে দু এক কথা বলে নিই। যে আমার মূল ভাবনাটা রয়েছে যে কেন আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। মানে আমরাই এখানে শুধু করছি তা তো না, চারপাশে গত কয়েক মাসে বেশ অনেক আলোচনা সভা হয়েছে, আর না জানা আরও হয়তো হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা কেন এই আলোচনাগুলো করছি, মানে তিনটে ভাগ আমি করতে চাই। যে কেন বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, মানে বাংলাদেশকে নিয়ে কেন আলোচনাটা করছি, কেন আমরা আলোচনাটা করছি। আর তৃতীয় একটা ভাবনা আমার ছিল যে কেন আলোচনা করছি সেটা অর্ক সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে। সুতরাং সেই কেন ওইটাই আমি আর থাকছি না। কিন্তু বাকি দুটো বিষয় যে আমরা কেন আলোচনা করছি, আসলে আমার প্রশ্নটা একটু বড়, যে আপনাদের কাছে প্রশ্ন যে আমরা কারা যারা বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারি, বা কি আলোচনা করতে পারি, বা কিভাবে আলোচনা করতে পারি। আমরা এমন এক প্রজন্মের মানুষ এখানে রয়েছি যাদের, মানে আমাদের আগের প্রজন্মের মানুষের অনেকে ছিলেন যাদের বাংলাদেশের সঙ্গে প্রত্যক্ষ, মানে বাংলাদেশ নয় বাট ওই ভূখণ্ডের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল। থাকলেই তার দিয়েই অনেক কিছু বোঝা যায় এমনটা নয়, কিন্তু তবু একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল। তো আমরা যারা এখানে আজকে বসে আছি, আমি এই প্রশ্নটায় বারবার ঘুরে ঘুরে আসবো আপনাদের সঙ্গে আলোচনা করে আমি বোঝার চেষ্টা করতে চাইছি যে আমরা কারা যারা এই বাংলাদেশকে বুঝতে জানতে চাইছি। আমাদের কি ভাবনার কোনো অলরেডি প্রি অকুপেশন আছে? এটা একটা খুব গুরুতর প্রশ্ন। এই প্রশ্নটা অস্বস্তিকর হয়ে যেতে পারে। তো প্রথমেই আমি অস্বস্তিতে না থেকে, আর বাংলাদেশ বললে কি বোঝাও, মানে কিসের উপর আলোচনা, এই এখন কেন সেটা তো বোঝা যাচ্ছে। গত 8-10 মাসে যে ওখানে যে অবস্থা, সেটা আমরা ইতিমধ্যে কিছু কিছু জানি, অর্ক আরো সুন্দর করে বলেছেন। সুতরাং নতুন করে সে কথার কোনো প্রয়োজন নেই। তো আয়োজকরা একটা সুন্দর নাম দিয়েছেন, শেকড়ের সন্ধানে। শেকড় তো গভীরে থাকে, তাকে ওপরাতে গেলে মাটি কুপিয়ে কুপিয়ে তোলার দরকার পড়ে। তো আমরা কিভাবে তুলবো? আমাদের তো অচেনা মাটি। এই অচেনা মাটিকে তোলার জন্য আমি প্রাথমিকভাবে ওখানকার দু একজনের সাহায্য নিচ্ছি। একটা উক্তি প্রথমে পড়ছি। বাঙালি প্লাস মুসলমান, এটা কোনো রোগের নাম? রোগটি নতুন নয়, চলে এসছে মধ্যযুগ থেকেই, এখন চরমে পৌঁছেছে। কবি আব্দুল হাকিমের বিখ্যাত ক্ষোভটি মনে পড়ে বাঙালি মুসলমানদের একটি অংশের পিতার ঠিক নেই বলেই তিনি ঘোষণা করেছিলেন। তো এই উক্তিটি যিনি করছেন, এর সঙ্গে আরেকটি উক্তিও সঙ্গে আমি উল্লেখ করব, কিন্তু তার আগে বলে নিই যে যিনি এই উক্তিটি করছেন তিনি আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম বলে একটি বই থেকে, মানে বইয়ের অংশ এটা। যেটা শুনতে তো নিশ্চয়ই ভালো লাগছে না, যে এইরকম যে কথা যে বাঙালি প্লাস মুসলমান এটা কোনো রোগের নাম। তার সঙ্গে বলছেন বাঙালি মুসলমানদের একটি অংশের পিতার ঠিক নেই। কিন্তু যিনি বলছেন তিনি কিন্তু বাংলাদেশের একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ, অধ্যাপক, ঔপন্যাসিক, কবি। তো এই আমরা যেহেতু হয়তো আমরা চিনি না সেরকম ভাবে, কেউ কেউ হয়তো আমরা চিনি, অনেকেই হয়তো চিনি না, তাই জন্য বিশেষণগুলো বলতে হলো। বিশেষণগুলো বলা জরুরি না, উনি কি বলছেন সেটাই জরুরি। আমরা যদি কেউ চাই, তাহলে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম বইটা জোগাড় করে পড়ার চেষ্টা করতে পারি। আমাদের মধ্যে এখানে কেউ কি জানেন আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম বইটি? আরেকটু বলি, উনি এখন নেই বেঁচে, উনি
মানে এই ধরনের উক্তি হওয়ার পরে যা হওয়া স্বাভাবিক, বাঙালি মুসলমানের নিশ্চয়ই সেটা ভালো লাগার কথা নয়। এবং উনি আক্রান্ত হন, মানে ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয় বইমেলার মধ্যে। আর সম্ভবত 2004-এ কোনো রকমে উনি বেঁচে ওঠেন। তারপরে জার্মানিতে গবেষণার কাজে থাকার সময় আবার গুপ্ত হত্যার মাধ্যমে তিনি নিহত হন। অন্য বিশেষণগুলো বাদ দিলেও ভাষা তত্ত্বের ক্ষেত্রে ওনার কাজ বিরাট। বাংলা ভাষা নিয়ে 2 খণ্ডের বই আছে, বাক্যতত্ত্ব বলে একটি বই আছে। এই 3টি বই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আজকের বিষয় না। আজকের বিষয় হচ্ছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম বইটি, যিনি এই রকম বই লেখার জন্যে যাকে খুন হয়ে যেতে হয়, এবং সেই খুনের আজ অবধি কোনো কিনারা কোনো সরকারই করেন। বাংলাদেশের তৎকালীন থেকে এখন অবধি কোনো সরকারই তার কোনো কিনারা করেনি। বা আজকে যখন নতুন সরকার হয়েছে, যত ঢিলে ঢালা ভাঙা চোরা যাই সরকার হোক না কেন, সে সরকারের যে বিভিন্ন অমুকটা করতে চাই, পারে না, ঠিক আছে, কিন্তু চাই, সেই চাওয়ার তালিকার মধ্যে তার নাম উঠে আসেনি কখনো। ওনার আরেকটা অংশ বলি, আমি গোটা বই বা একটা বহু অংশ তো বলা সম্ভব না। আরেকটা অংশ আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের যতই বাঙালি বলি না কেন, আসলে তো শূদ্রজাত মুসলমান। মুসলমানের পক্ষে গণতন্ত্র চর্চা খুবই অসম্ভব কাজ। তারা নবাব বাদশাহ রাজা হতে পারে, গণতান্ত্রিক হতে পারে না। আমি আজ পর্যন্ত ভিখারি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত মুসলমানের মধ্যে গণতন্ত্রের গও দেখিনি। ক্ষমতায় গিয়ে এক একটি চুনোপুটি মন্ত্রী এমন আচরণ করে যেন সে বিশ্বের অধিপতি হয়ে উঠেছে। ওয়ার্ড টু ওয়ার্ড এর অর্থ ধরার কোনো প্রয়োজন হয়তো নেই, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে তিনি, তার যে প্রোফাইল, সে প্রোফাইল থেকে উনি নিশ্চয়ই রাস্তার তর্ক করছেন না, রাস্তার ঝগড়াও করছেন না, একটা বই লিখছেন এবং তাতে এই ধরনের উক্তি করছেন। এটা আমি ধরে নিচ্ছি, তর্ক হতেই পারে, এবং তর্কের আগে আমি ধরে নিচ্ছি যে উনি ক্ষোভের থেকে বলছেন, অনেক আশা করেছিলেন, সেই ক্ষোভের থেকে বলছেন। কিন্তু আমরা সুযোগ পেলে আমরা পরে ফিরে আসার চেষ্টা করব যে এর মধ্যে সত্যি কিছু আছে কিনা। সত্যি তো সবসময় ভালো লাগে এরকম নয়। আমি আবারও বলিনি যে আমি ওনাদের কথা তুলে আনছি, এরকম 3 জনের কথা আমি আনবো। তার কারণ হচ্ছে আমরা তো বাংলাদেশটা চিনি না। আমরা মানে অর্ক চেনেন মানে এক ধরনের, কিন্তু সেটা নিশ্চয়ই পূর্ণাঙ্গ নয়। আর এখানে যে আলোচনা আমি করার চেষ্টা করবো সেটা আরোই অপূর্ণাঙ্গ, কিন্তু আমরা চেষ্টা করব বোঝার। তো এইরকম উক্তির পরে আমি আর একটু পিছিয়ে যাচ্ছি। এটা 90-এর দশকে শেষের দিকে লেখা বই, আর আমি একেবারে পিছিয়ে যাচ্ছি 48 সালে। আরেকটি উক্তি, যদিও বারবার উক্তি পড়লে সেটা বলাটাকে বিঘ্ন ঘটায় বা আপনাদেরও শুনতে ভালো না লাগতে পারে। ভালো না লাগলে বলবেন যে অসুবিধা হচ্ছে। আমি নিজেও কোটেশন দেওয়ায় আস্থাশীল নই, কিন্তু দেখা যাক আর 2-4টে। দয়াময় খোদাতাল্লাহর অসংখ্য ধন্যবাদ, আমরা আজ এক স্বাধীন রাষ্ট্রের প্রাদেশিক রাজধানীর বুকে মুক্ত আকাশের নিচে মুক্ত মানুষ রূপে সমবেত হতে সক্ষম হয়েছি। সালটা 1948। লাইনটা, দয়াময় খোদাতাল্লাহর অসংখ্য ধন্যবাদ, আমরা আজ এক স্বাধীন রাষ্ট্রের প্রাদেশিক রাজধানীর বুকে মুক্ত আকাশের নিচে মুক্ত মানুষ রূপে সমবেত হতে সক্ষম হয়েছি। এটা 1948 সালে ঢাকায় প্রথম বাংলা সাহিত্য সম্মেলন হচ্ছে। 48 সাল এবং ঢাকা এবং প্রথম সাহিত্য সম্মেলন মানে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান হয়েছে, সেখানে পাকিস্তানে প্রথম, কিন্তু পাকিস্তানি কোনো সম্মেলন হচ্ছে না, হচ্ছে বাংলা সাহিত্য সম্মেলন, তার প্রথম। কথাটা চলছে। জাহাঙ্গীর, শায়েস্তা খান, ইসলাম খান স্মৃতি বিজড়িত জাহাঙ্গীরনগর, ঢাকা আজ আজাদ পূর্ব পাকিস্তানের রাজধানী।
ঢাকার নিকটবর্তী পূর্ববঙ্গের এককালীন রাজধানী সোনারগাঁও ন্যায়বান বাদশাহ গিয়াসউদ্দিন আজম শাহের পূর্ণ স্মৃতি আজও বুকে ধরে আছে। স্মৃতি আমাদের নিয়ে যায় ঢাকার অদূরবর্তী বিক্রমপুরে সেন রাজাদের শেষ রাজধানীতে, যেখানে একদিন লক্ষণ সেন, কেশব সেন ও মধু সেন রাজত্ব করেছিলেন। দূর স্মৃতি আমাদের টেনে নিয়ে চলে বিক্রমপুরের সন্নিকট রাজা রামপালের স্মৃতিচিহ্ন। রামপাল এবং বৌদ্ধ মহাপণ্ডিত শীলভদ্র, কমলশীল ও দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশের স্মরণপ্লুত অধুনা বিস্মৃত জন্মভূমিতে। এই অঞ্চল যেমন বৌদ্ধ, হিন্দু ও মুসলমানের স্মারকলিপি হয়ে আছে, প্রার্থনা করি তেমনি এই যেন নতুন রাষ্ট্রের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের মিলনভূমি হয়। আমেন। তো এইটা যিনি বলছেন তিনিও একজন ভাষা তত্ত্ববিদ, বাংলার বিখ্যাত ভাষা তত্ত্ববিদ। 24 পরগনাতেই বাড়ি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। প্রথমে গবেষণার ভাষা নিয়ে সুযোগ পাননি, পরে দীনেশ সেনের সহকারী হিসেবে গবেষণা করেন, পরে উনি সবর্ন থেকেও ডক্টরেট করেন। এবং যখন পাকিস্তান হয় তখন পূর্ববঙ্গের মানে পাকিস্তান হওয়ার পরে প্রথম প্রদেশটির নাম ছিল পূর্ব বাংলা। পরবর্তীকালে 54 সালে এসে সেটা পূর্ব পাকিস্তান নাম পাকিস্তানের নিজস্ব রাজনৈতিক হিসেবে পাল্টে যায়, সেটা আলাদা কথা। কিন্তু সেখানে উনি কিন্তু একজন ফাদার ফিগার। তো তিনি এটা বলছেন এখানে, এই যে বলছেন, এবং তার শেষে আর মানে এটা একটু লম্বা, একটা বই নয়, একটি নির্দিষ্ট এটাকে অভিভাষণ বলে পাওয়া যায়। তার আরেকটা লাইনে আমি বলবো শুধু, যেটা খুব কোট করা হয়, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। বলছেন বটে এটি একটি আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা, কিন্তু আমি বুঝছি, আপনারা কি বুঝছেন আপনারা বললে সুবিধা হবে, আমি বুঝছি যে এটা একটি অ্যাসপিরেশন। এই যে প্রথম দিনেই উনি হিন্দু, বৌদ্ধ, মুসলমান রাজত্বের স্মৃতি দিয়ে শুরু করছেন, খোদা তাল্লাহ বলে শুরু করছেন, আমেন বলে শেষ করছেন, কিন্তু ওই 3 ধর্মের রাজত্বের ইতিহাসের কথা খেয়াল করিয়ে দিচ্ছেন এবং আবারও বলছেন যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। এটি আদর্শের কথা নয়, এটি বাস্তব। দেখা যাক বাস্তব কিনা। 54 সালে 48 থেকে 54 বছর বছর হওয়ার চেষ্টা করা হয়েছিল বাংলা সাহিত্য নিয়ে সম্মেলন, কিন্তু 54 সালে দ্বিতীয় সাহিত্য সম্মেলন হয় এবং সেখানে উনি তখন বলছেন, ঘৃণা ঘৃণাকে জন্ম দেয়, গোড়ামি গোড়ামিকে জন্ম দেয়। একদল যেমন বাংলাকে সংস্কৃত ঘেঁষা করতে চাইছে, আরেক দল তেমনি বাংলাকে আরবি ফার্সি ঘেঁষা করতে উদ্যত হয়েছে। একদল চাইছে খাঁটি বাংলাকে বলি দিতে, আর একদল চাইছে খাঁটি বাংলাকে জবাই করতে। একদিকে কামারের খাঁড়া, একদিকে কসাইয়ের ছুরি। আমি যখন এটা পড়ি তখন আমার মনে হয় যে এই 48 থেকে 54 এই কবছরে ওনার হয় সেটাকে কি নাম বলবো, হয় হতাশা এসছে, নয় উনি বুঝতে পেরেছেন যে যেটাকে আমি আদর্শ নয় বাস্তব বলেছিলাম সেখানে সত্যিই বাস্তবটা অন্য ছিল, ওটা আদর্শই ছিল আসলে। আমার তাই মনে হয়েছে। আপনাদের যদি ভিন্ন মনে হয় অবশ্যই বলবেন, মানে বলার মাঝখানেও বলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মানে তাতে বরঞ্চ আমার বলতে সুবিধে হবে, কারণ এটা বোঝার দরকার যে এই যে উনি বাঙালি বলছেন, এই বাঙালিটা কারা? আমরাও কি বাঙালি? উনিও বলছেন বাঙালি, ওনার নামটা আমরা তো নিশ্চয়ই চিনি না, নাকি চিনি? মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা এখানে কজন মোহাম্মদ শহীদুল্লাহর নাম চিনি বা কজন মোহাম্মদ শহীদুল্লাহ বই পড়ি, এমনকি আজকের ইন্টারনেটের যুগেও? মানে এটা এই জন্য বলা যে আমি আবার ঘুরে আসছি ওই কথাতে, যে আমরা কিভাবে বাংলাদেশ বোঝার চেষ্টা করব।
আমরা মোহাম্মদ শহীদুল্লাহকে চিনি না, যিনি ওখানকার বাংলা সাহিত্যের ভাষা তত্ত্বের মানে সাহিত্যের নয় বাংলা ভাষা তত্ত্বের ফাদার ফিগার, যিনি এইভাবে কথা বলছেন 48 সালে। এই অভিভাষণটি ঘটনাচক্রে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই যাদবপুরে, এখানে বাংলা বিভাগে অভিভাষণটি কোর্সে অন্তর্ভুক্ত। এটা ঘটনাচক্র কি কি আমি জানি না, তো তা সত্ত্বেও আমরা সাধারণভাবে মানে সেখানে যারা বাধ্য হয়ে পড়ে তাদের কথা আলাদা, তাছাড়া আমরা চিনি না। আচ্ছা, আমি এর আগে যার উক্তি বলেছি তার নাম কি বলেছি? এখনো বলিনি। হ্যাঁ, হুমায়ুন আজাদ। হ্যাঁ, হুমায়ুন আজাদের কথা বলেছি। আপনারা বললেন, এটা সুবিধে হলো। আমি এটাই চাইছি যে আপনারা বলুন। তো আমরা হুমায়ুন আজাদকে অল্প বিস্তর তাও চিনি, অল্প বিস্তর। মানে আমার ধারণা আমি তো খুব সামান্যই চিনি, তাই আপনারা ওয়াকিবহাল মানুষ, কিন্তু তবু আমার ধারণা এইভাবে নাড়ানাড়াভাবে আমি পেশ করছি যে অল্প বিস্তর চেনেন। আমরা এমন নই যে আমরা সুনীতি চট্টোপাধ্যায়ের বই পড়ি, কিন্তু সুনীতি চট্টোপাধ্যায়কে চিনি। ওবিডিএল নিশ্চয়ই আমরা এখানে খুব হাতে গোনা কয়েকজনের বেশি লোক মানুষ পড়েছি বলে মনে হয় না। তো হঠাৎ শহীদুল্লাহই বা পড়তে যাব কেন, হঠাৎ হুমায়ুন আজাদই বা পড়তে যাব কেন? কিন্তু যদি না পড়ি তাহলে আসলে ওই ব্যাপারটা থেকে যাবে যে আমরা বাংলাদেশটা বুঝতে পারবো কি করে। তথ্যভিত্তিক কিছু জানা হবে, জানার বোঝার মধ্যে একটা ফারাক আছে। জানার বোঝার মধ্যে কখনো ফারাক অনেক বিরাটও হয়ে যায়। তো কিভাবে এগোবো দেখা যাক। মানে প্রশ্নটা আসলে বাঙালিটা নিয়ে। 48-এর ওপারে ঢাকায় যে বাঙালির কথা শহীদুল্লাহ ঘোষণা করছেন, আসলে যে ঘোষণাটা উনি 6 বছর বাদে রাখতে পারছেন না বলেই আমার মনে হয়। আর আমরা তো খুব নিশ্চিত যে আমরা বাঙালি, নাকি? আপনারা কি বলেন? কেউ সাড়া দেবেন? আমরা বাঙালি তো, তাই জানি। আমার সন্দেহ আছে, কারণ যদি আমরা বাঙালি হই তাহলে ওরা কি? মানে আমরা ওরা তো একটা ভাগ হয়েছে আমাদের জন্মের আগে বা জ্ঞান হওয়ার আগে, অধিকাংশেরই জন্মের আগে। তাহলে ভাগটা হলো কেন? কিসের জন্য ভাগ হলো? একটা গান শোনা যায়, দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কাণ্ড খান, তুমি এখন বাংলাদেশি আমি এখন ইন্ডিয়ান। এই কাণ্ড খানটা কি কাণ্ড? এটা যদি বোঝার চেষ্টা না করি, এটাকে আমরা বোঝার চেষ্টা করি মানে কখনো বাজার করতে গিয়ে, কখনো ঘুমিয়ে, কখনো আড্ডা দিতে গিয়ে, আমরা কি কখনো ভাবি আদৌ যে এই কাণ্ড খানটা কি? দুইখান বাঙালি মানে তা কি না, সেটা নিয়েও আবার তর্ক বিতর্ক আছে যে ওখানে ওরা তো বাংলাদেশি বলে নিজেদের। আরে আমরাও তো ইন্ডিয়ানই বলি। ওরা কি বাড়িতে বসে ভাত খাবার সময় আমরা বাংলাদেশি এরকম বলি? এই আমি যখন জিজ্ঞাসা করলাম বাঙালি কিনা, এক আধজন বললেন যে হ্যাঁ তাই জানি। তো সেই রকম তো ওখানে জিজ্ঞাসা করলে বাঙালি বলবে বা বাংলাদেশি বলতে পারে। এটা নিয়েও একটা রাজনীতি হয়েছে, ঠিক আছে। সে ওই অত খুচরো কথায় গিয়ে আজকে সময় কুলোনো যাবে না। কিন্তু এই যে কাণ্ড খানটা, যেখানে 2 রকম বাঙালি হয়ে গেল, আর 2 রকম না আরো 5 রকম বেরোবে কথা বলতে বলতে, সেটা পরে দেখা যাক। কিন্তু এই যে একেবারে রাষ্ট্রিকভাবে দুভাগ হয়ে গেল, এখানেও আমার একটা জানার জিনিস আছে, মানে যা প্রশ্ন আছে সেটা হলো যে এই ভাগটা কেন হলো, কাদের জন্য হলো? আমরা যারা এখানে আছি তারা এমনি নিজেরা আলোচনা করার সময়, আড্ডা দেওয়ার সময়, কথা বলার সময় বা ছেলেপিলেদের সঙ্গে কথা বলার সময়, সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটা থেকেই ওরাল হিস্ট্রিটা থেকে যায়। সবাই ওই হিস্ট্রি টেক্সটটা মাথায় থাকে না, এই ছাপগুলো থেকে যেতে থাকে। তা আমরা কি জানি? বাংলা
মানে পার্টিশন অফ বেঙ্গল বা বাংলা ভাগ হওয়াটা কি জন্য হয়েছিল, কাদের জন্য হয়েছিল? যারা হিন্দু মহাসভাপন্থী ইত্যাদি, তাদের কাছে ব্যাপারটা খুব সোজা, যে 20শে জুন 1947 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন গাইনোকোলজিস্ট সার্জন, তিনি জন্ম দিয়েছিলেন পশ্চিমবঙ্গে। তা আমি এরকম ভাবে বললাম, মানে ঠাট্টাই করলাম, সত্যি সত্যিই ঠাট্টা করলাম, কিন্তু আবার এটা পুরো মিথ্যেও না। আমরা যারা এখানে অধিকাংশ বাম মনোভাবাপন্ন এইসব ধারণার বিরোধী আছি, তারা আবার জানি এটা গোটাটাই মিথ্যে। না, গোটাটা মিথ্যে নয়। আমরা যদি লিগ্যালিটি মানি, আমরা যদি অফিসিয়ালি মানি, অফিসিয়াল পদ্ধতি মানি, ফর্মালিটি মানি, যে ফর্মাল পদ্ধতিতে ভারত স্বাধীন হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1947 ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের দ্বারা, তেমনি সেই লিগ্যালিটি অনুযায়ী তাদের তৈরি করা বেঙ্গল অ্যাসেম্বলিতে 20শে জুনই ভোট করতে দেওয়া হয়েছিল। তার আগে আর সব অপশন বিভিন্ন আলোচনায় সরে গিয়েছিল। এগুলো আপনারা সবাই জানেন, তবু আমি একসঙ্গে কথার সূত্রে একটু আনছি, যে শুধু দুটো অপশন রাখা হয়েছিল, যে ভাগ হবে কি হবে না, হলে কোন দিকে যাবে। তাতে প্রথমে জয়েন্ট অধিবেশন, মানে গোটা বাংলার অ্যাসেম্বলির, তখনকার অ্যাসেম্বলি মানে এখনকার মতো নয় যদিও, তবু এক ধরনের প্রতিনিধিত্ব তো বটে, মানে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি তখনও আসেনি, তবু এক ধরনের প্রতিনিধিত্ব। তাতে 126-90 ভোটে ইউনিফাইড বাংলার প্রস্তাব পাস হয়। আর সেই ইউনিফাইড বাংলা পাকিস্তানে যাবে, এটাও পাস হয় একই সঙ্গে। এরপরে দুটো আলাদা ভাগে ভাগ করে, মানে হিন্দু মেজরিটি অংশের প্রতিনিধিরা আর মুসলিম মেজরিটি অংশের প্রতিনিধিরা আলাদা দুটো সেশন করেন, খুবই স্বল্প সময়ের সেশন। তাতে মুসলিম মেজরিটি যে সেশনটা, যে অংশটা, সেখানে কিন্তু আবারও 106-35 ভোটে ইউনিফাইড বাংলার সপক্ষে যায়। আর যদি ইউনিফাইড না রাখা যায়, তাহলে ভাগ হয়ে মুসলিম মেজরিটি অংশ পাকিস্তানে যাবে। এটা 107-35, 1 ভোটের পার্থক্য হয়, এই ডিসিশনটা হয়। আর হিন্দু মেজরিটি অংশের 58-21 ভোটে সিদ্ধান্ত হয় যে ভাগটাই চাই। তাহলে আমরা যদি ফর্মালিটিজ অনুযায়ী যাই, লিগ্যালিটিজ অনুযায়ী যাই, আমরা ব্রিটিশ লিগ্যালিটি মেনেই স্বাধীন, আর সেই লিগ্যালিটি অনুযায়ী বাংলা ভাগের দাবিটা তাহলে কারা করছে? শ্যামাপ্রসাদ মুখার্জি নয়, হিন্দু মহাসভার একটি এমএলএ ছিল, সুতরাং ওটা গল্প, কিন্তু ঘটনাটা মিথ্যে নয়। আমরা আবার যেমন অনেকে ভাবি, এখানে হয়তো অনেকেই জানেন, কিন্তু আবার আমি আমার আলোচনায় অনেকের সঙ্গে দেখেছি যে জানি যে আরে এমনি তো আমরা জানি যে মুসলমানরাই তো ভাগ করেছে, আর না ব্রিটিশ ষড়যন্ত্র করে ভাগ করেছে, আর বড় জোর বোম্বে প্ল্যান অনুযায়ী বিগ বুর্জোয়ারা করিয়েছে, এন্ড সো অন দ্য থিং। মানে আমরা কিছু করিনি, কিন্তু আমরা এখানে আছি যারা, তার অধিকাংশ হিন্দু তো বোধহয়, আমরা শহরে শিক্ষিত হিন্দু। তো আমরা তখন ছিলাম না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা ছিলেন, তারা অনেক কেঁদেছেন, অনেক দুঃখ পেয়েছেন। আমি প্রত্যক্ষভাবে, আমার বাবাও ওপার থেকে এসছেন, যদিও এই ভোটটা হওয়ার আগে চলে এসছেন, কিন্তু মানে তিনি আর একটু বুঝদার লোক ছিলেন, আগে ভাগেই চলে এসছেন, চলে এসে দুঃখ করেছেন। মানে তারা সবাই, ঋত্বিকের দুঃখ তো মিথ হয়ে গেছে, সেই দুঃখে আমরাও দুঃখিত হয়ে পড়ি। কিন্তু ব্যাপারটা কি, গোড়াটা কি? আমরা কি ইউনিফাইড বেঙ্গল চেয়েছিলাম? এই সত্যিটার মুখোমুখি আমরা যদি নিজেদের দাঁড় না করাই, তাহলে বাংলাদেশ বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আজকেই এখানে এই আলোচনায় এটা বোঝা হয়ে যাবে, এটা হয় না কখনো। কিন্তু একটু অস্বস্তি নিয়ে আমরা যদি বাড়ি যাই,
যে ভাগটার দায়টা বোধহয় আমাদের, ভাগটার চাহিদাটা আমাদের। যদি এটাও পরিষ্কার না হয় তাহলে আমি অন্যভাবে একটু বলার চেষ্টা করি। ধরুন এখনো ব্রিটিশ রুল চলছে, এবার আজকে এটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে, মানে এটা হচ্ছে না কারণ এখানে তো হিন্দু বেশিরভাগ আছেন, ধরে নিচ্ছি আমি, মানে আমি নামের তালিকা জানি না, তাই হয় কলকাতা কেন্দ্রিক শিক্ষিত মানুষদের মধ্যে সেটাই সংখ্যাগরিষ্ঠ হয়, সেই হিসেবে আমি ধরে নিচ্ছি। ভুল হলে অবশ্যই বলবেন, যদি কারো কাছে অ্যাটেন্ডেন্স শিট থাকে নাম ধরে ভুল হলে অবশ্যই বলবেন। তো আজকে যদি হয়, আমরা কি এই যে এখনো বাংলা ইউনিফাইড আছে, গোটা বাংলাটা রয়েছে, আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সব ঠিক হয়ে যাবে, ব্রিটিশ ব্যাপার নয়, বোম্বে প্ল্যান ব্যাপার নয়, আর কিছুই ব্যাপার নয়, আমরা ঠিক করলেই ঠিক হবে। তা কিন্তু ওই কন্ডিশনটা আছে, মানে এখনকার জনসংখ্যায় ধরা যাক বাংলাদেশে মোটামুটি 16.5 কোটি জনসংখ্যা, আর এখানে কত 9-10 কোটি, তো তার মধ্যে মুসলিম জনসংখ্যা কত? এই মানে 27-এর কাছাকাছি কোটি, 27 কোটির মতন মোট জনসংখ্যা বাঙালি ধরে নিচ্ছে, মানে কাছাকাছি আছে, একটা তো আমরা বোঝার জন্য করছি, অঙ্ক কষার জন্য নয়। তো তার মধ্যে মোটামুটি 17.5 কোটি মুসলিম পপুলেশন আছে। আর তার কারণে তখন যা ঘটেছিল, মানে 47-এর আগে অবধি, তখন মুখ্যমন্ত্রী না বলে প্রধানমন্ত্রী বলা হতো, তো 3 জন প্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা জানি নিশ্চয়ই। ফজলুল হক 2বার হয়েছিলেন, তো কারণ একবার মন্ত্রিসভা ভেঙে গিয়ে, তারপরে নাজিমউদ্দিন, তারপরে সোহরাওয়ার্দী। তো এবং আসলে এই জনসংখ্যার অনুপাতে অবধারিতভাবে এই ধারাটি চলতো, কারণ ফজলুল হক কোনো মুসলিম লীগের নেতা ছিলেন না, আর সোহরাওয়ার্দী আমরা যাকে বুঝতে অভ্যস্ত যে ইসলামিস্ট, ফান্ডামেন্টালিস্ট, মানে আমি এইসব শব্দগুলো নিজে বলছি না, কিন্তু মানে এরকম ভাব যে শব্দগুলো চালু আছে, উনি এরকম ছিলেন না বলেই ইতিহাস ঘাটলে দেখা যায়, মানে ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবেও খানিকটা। তো এই কিন্তু এরকমই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাদের হতো, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আছি। কারণ তখনও সোহরাওয়ার্দী, শরৎ বোস আরো অনেকে মিলে ইউনিফাইড বেঙ্গলের প্রপোজাল রাখা হয়েছিল, মানে 20 জুনের আগের কথা, 20 জুনের ঠিক আগে এপ্রিল-মে মাস জুড়ে এই আলোচনা চলছিল। তো আজকে আমরা যদি এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা কি এই সোহরাওয়ার্দীর শাসনে সারা জীবনের মতন থাকতে ইউনিফাইড বেঙ্গল চাইবো না চাইবো না? মানে আমরা যা সিদ্ধান্ত করব, এটা একটা মানে হাইপোথিসিস আর কি, যে আমরা যা সিদ্ধান্ত করব আজকে এই ঘরে যারা আছি সেটাই ফাইনাল। তা আমরা কি সিদ্ধান্ত করব যে ইউনিফাইড বেঙ্গল থাকবে? মানে কোনো সাড়া নেই, মানে সাড়া দেওয়ার এরকম ভাবে তো বক্তারা বলে। হ্যাঁ, চাইবেন? না না, আপনার ক্ষতি নেই, কেউ কঠিন প্রশ্ন বলেছে, কঠিন প্রশ্ন, আপনি ঠিক সৎভাবে কথাটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কঠিন প্রশ্ন, আর আসলে খুব কঠিন প্রশ্ন নয়। আমরা ভাগটাই চাইবো, আমরাই ভাগটা চেয়েছি, আমরাই ভাগটা চাইবো। আমরা কলকাতা কেন্দ্রিক আমাদের যে হেজিমনি, এই হেজিমনিটাকে টিকিয়ে রাখতেই চেয়েছি, আমরা তৈরি হয়েছি এটার জন্য। এটা আমরা ভাবতেই পারি না যে ওই ওদের দাপটে আমরা থাকবো, এটা ওদের প্রশ্ন, আমরা আর ওরার প্রশ্ন। 2006 সালে আমরা ওরা কথাটা, শব্দটা খুব এসেছিল, ওটা তখনও আমরা ওরার প্রশ্ন। আমি এক্ষুনি এটা নিয়ে সিদ্ধান্ত করার তো কোনো জায়গা নেই, করার কোনো অর্থ নেই। আমি তো এটা বলেছিলাম যে এটা থেকে আমাদের নিজেদের মনোভাব নিজেদের কাছে বুঝুন, পরে ভাবুন, 2 বছর বাদে ভাবুন। যারা আয়োজক তাদের কাছ থেকে প্রয়োজনে মনে হলে আমার ফোন নম্বর নিতে পারেন, আমি যে কোনো সময় আবার আলোচনা করব, ব্যক্তিগত স্তরে আলোচনা করব যে
আমার ধারণা খুব পরিষ্কার, আমরা তো ঔপনিবেশিক গর্ভে গড়ে উঠেছি, এটা নিয়েও কারো আপত্তি আছে? আমরা আজকে যে এরকম একটা হলে বসে আছি, এই আলো এই মাইকের ব্যবস্থা করতে শিখেছি, আমরা নিজে কিচ্ছু করিনি। আমরা করতে পারতাম কিনা অনিশ্চিত। আমরা অত্যন্ত সমৃদ্ধ, পৃথিবীর সমৃদ্ধতম ভূখণ্ড ছিলাম, সেটাও আমরা সবসময় জানি না, অনেকেই জানি না। যে ব্রিটিশ যখন ভারত দখল করার বেশ কিছুকাল পর অবধি, স্পেসিফিক্যালি 1818 অবধি পৃথিবীর 1/4 জিডিপি ছিল ভারত থেকে, মানে ভারতের উৎপাদন, আর তার প্রধান একটা অংশই ছিল বাংলা। অন্য প্রচুর হাজার তথ্য পাওয়া যাবে, বার্নিয়ারের ভ্রমণ বৃত্তান্তটা পড়ে নেওয়া যেতে পারে। উনি বলছেন যে বাংলায় ঢোকা যায়, বাংলা থেকে বেরোনো যায় না, এখানে এত প্রাথমিকভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তার যোগান এত সহজে, এত সস্তায় সবকিছু পাওয়া যায়, সেটা অন্য কথা। আমরা এতটাই ছিলাম, কিন্তু সে কথাটা আমরা মনে রাখিনি। আজকে আমরা এই যে ঘরে দাঁড়িয়ে আছি, এই ঘরে বসে আছি, এই যে যা 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 প্রাযুক্তিক সুবিধে ভোগ করছি, বা আরো কিছু কিছু প্রাযুক্তিক সুবিধা আমরা ভোগ করে থাকি, সবকিছুই ঔপনিবেশিক পদ্ধতির মাধ্যমে। আর তার প্রধান অংশটা আমরা যারা আজকে এখানে জমা হয়েছি, এই সেকশন অফ পিপল, বা যারা এই সেকশন অফ পিপল, তারাই এই সুবিধাগুলো ভোগ করি আজও, এখনো। এই কথাগুলো যদি মনে হয় যে না আমি খারাপ কথা বলছি, তাহলে খারাপই বলছি, আমার কোনো দায় নেই। আমার যেটা কাছে মনে হয় যে এই অস্বস্তিগুলো, এই প্রশ্নগুলো একটু মনে মনে ধারণ করার চেষ্টা আমরা করব। আমরা বোঝার চেষ্টা করব যে আমরাই বাঙালি বলতে এই ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত। অর্কই মনে হয় বললেন যে 1793 কথা। 1793 হচ্ছে ওয়াটারশেডটা। আমরা সে 1793 বংশানুক্রমিক সন্তানরা। তার বাইরের কেউ কেউ থাকতে পারি যারা পর অ্যাডাপ্টেড হয়ে গেছে, বলবে যে আমি তো খুব গ্রাম থেকে, খুব অভাবী অবস্থা থেকে উঠেছি। হ্যাঁ, পরে অ্যাডাপ্টেড হয়েছে ওই সেকশনটার সঙ্গে, ওই ক্ল্যানটার সঙ্গে, ওই সুবিধাটার সঙ্গে, ওই প্রিভিলেজটার সঙ্গে। এবং এটা সবটাই কলকাতা কেন্দ্রিক। এখান থেকে একটু দূরে সুন্দরবনের গ্রামে গেলে কি ভাষায় কথা বলে সব শব্দ আমরা জানি না, আমরা জানতে চাই না। আমরা তাদের জন্য মায়া করে কিছু ডোল টোল পাঠিয়ে দিতে পারি, চাঁদা টাদা তুলে। অনেকে খেটে খুঁটে সঙ্গে গিয়েও কিছু করে আসতে পারি, অনেকে তাদের উদ্ধারের জন্য রাজনৈতিক সংগঠনও করতে পারি, এমসিসিও করতে পারি। ওখানে একসময় তো এমসিসির বিরাট চাষ হয়েছে। আমি এমসিসি কে কিছু বলছি না, এমসিসি এখন অলমোস্ট নন এক্সিস্টিং, একেবারে নয় যদিও। যাই হোক, ওই কথাগুলো এটা খুচরো কথা, এটা মূল কথা নয়। মূল কথাটা হলো যে আমরা বাংলাদেশ তো দূরের কথা, সুন্দরবনের গ্রামের, বাঁকুড়ার গ্রামের, পুরুলিয়ার গ্রামের, কুচবিহারের গ্রামের অবস্থাও জানি না, তার ভাষাও পুরোটা জানি না। সে ছেলেকে বেটা বলে না পুত বলে, মানে এইটুকু অব্দি আমার, যে আমি ওই শব্দগুলো বলছি, আরো অনেক রকম শব্দে বলা হয়, আমরা জানি না, আমরা জানার কোনো প্রয়োজনও আমাদের নেই। ভাষা বলে হ্যাঁ, এটা তো প্রমিত বাংলার মধ্যে তো পড়ে না। এই যে প্রমিত, এই প্রমিতের মধ্যে একটা প্রমত্ততা আছে, এই ঔপনিবেশিক আশীর্বাদে তৈরি যে প্রমত্ততা, সেই প্রমত্ততার বাইরের কোনো কিছুই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং তার জন্য ভাগ করতে হলে এটা তার মধ্যে কিছুই না, কারণ আমাদের কলকাতা কেন্দ্রটা চাই। এবং সেটা আজকে তার ফলে আমরা নিজেদের যে নিজের আইডেন্টিটিটা যে একটা ধরনের অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে ফেলে রেখেছি, মানে ফেলে ইচ্ছে করে রেখেছি তা না, ঐতিহাসিকভাবে গড়ে উঠেছে, হয়ে উঠেছে। আমরা বাঙালিও, আবার সব কথা বাংলায় বলতেও পারি না, সব কথা বাংলায় বুঝতেও পারি না, মানে প্যাথেটিক অবস্থা। আমাদের বহু কথা বুঝতে ইংরেজির সাহায্য লাগে, আর দুদিন বাদে হিন্দির সাহায্য লাগবে কিনা সেটা খুব নিশ্চিত নয়। লাগলেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা যদি তাতে প্রিভিলেজ থেকে যাই,
তাহলে আমরা অভ্যস্ত হয়ে যাব সেই হিন্দির অঙ্গীভূত হওয়াতে কোনো ক্ষতি নেই। কিসের ক্ষতি? সমাজ পরিবর্তনশীল হতেই পারে, কিন্তু তাহলে আবার জোর গলায় আমরা বাঙালি, ওদের জন্য দেশ ভাগ হয়েছিল, এসব কথা যেন আমরা ভাবতে না যাই, বলতে না যাই। বলছি না, বলতে যাই, বলবো তো অবশ্যই বলবো, কারণ আমাদের যা মনে হবে আমরা সেটাই বলবো, কিন্তু নিজের কাছে ভাবতে যেন না যাই যে ওই জন্যে বাংলা ভাগ হয়েছিল। বাংলা ভাগের পরে যারা শাসক, যারা ইন্টেলেকচুয়াল প্রধান, তারা কোথাকার লোক অধিকাংশ? মানে নাম ধরে ধরে বলার প্রয়োজন নেই, নাম ধরে ধরে মিলিয়ে নেবেন, অধিকাংশ পারে। তারা কি বাংলা ভাগ আটকানোর চেষ্টা করেছিলেন? বাংলা ভাগের জন্য দুঃখ করেছেন? চেষ্টা করেন। এটা যারা বিখ্যাত, যারা বড়, যারা বিশেষ করে পলিটিশিয়ান, তাদের ক্ষেত্রে তো এগুলো ডকুমেন্ট রয়ে গেছে। আমার মতন পালানোর জায়গায় তাদের নেই। ঋত্বিক ঘটককে আমি অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু ঋত্বিক ঘটকের বাড়ি এই কয়েক মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে। এটা ঘটনাচক্র হতে পারে, নাও হতে পারে, কিন্তু ঋত্বিক ঘটক যে কাঁদছেন ভাঙা বাংলার জন্য, ওনার কাছে তো উনি তো একটা সংগঠনের সঙ্গে যুক্ত, একেবারে আমার মতন একটা ফাঁকা একটা লোক না, হঠাৎ একজন ডেকেছে বলে আমি আজ স্টেজে উঠে পড়েছি, এরকম একটা লোক না। তার সংগঠন আছে। সে সংগঠন কি করছে? সিপিআই কি করছে? সিপিআই নিয়ে আর যত কম কথা বলা যায়, সিপিআই এর ধারা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। প্রথমে পাকিস্তানকে এটি জাতিসত্তার আন্দোলন মনে করে সমর্থন করে দিচ্ছে ঘোষিতভাবে, ডকুমেন্টেড। যাই হোক, সেই ডকুমেন্টের অংশে আছে, তাহলে হয় উনি তো ত্যাগ করেছেন, উনি লিখিত বয়ান দিয়ে ত্যাগ করেছেন, মানে অনেক মোটা, সেটা বই হয়ে পড়ে বহুকাল বাদে বেরিয়েছে, পাওয়া যায় এখন। তো আমি তাকে বলছি না, কোনো ব্যক্তিকে বলছি না, আমি আমাদের বলছি, আমাদের বোঝার প্রয়োজনের জন্য বলছি। আমরা বোঝার চেষ্টা অন্তত করি যে আমরা কতটা বাঙালি। আর বাংলাদেশে যারা আছেন তাদের নিয়ে বেশি বলার অধিকার তো আমার নেই, তবু একটু বলতেই হবে। একটু বলার মুখবন্ধ হিসেবে আসলে ওই দুটো উক্তি, মানে উদ্ধৃতিগুলো বলেছি। এই যে প্রথম অবিভক্ত বাংলার প্রথম 3 প্রধানমন্ত্রী, এবং ওখানেও গিয়ে ভাগ হওয়ার পরে পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, ওনারা কেউই বাংলাদেশ দেখেননি, কিন্তু বাংলাদেশ তাদের স্মৃতিতে একটা, তাদের সমাধির উপরে 3 জনের সমাধি পাশাপাশি, তার উপরে একটা অসাধারণ সুন্দর একটা সৌধ তৈরি করেছেন। অর্থাৎ তারা তাদের কাছে রেসপেক্টেবল। ঠিকই, রেসপেক্ট লাগে। আমাদের বামপন্থীদের লেনিন মূর্তি লাগে, লেনিন মূর্তি ভেঙে গেলে মন খারাপ হয়, তো তাদেরও লাগে, লাগতেই পারে। আমাদের সমাজে এখনো সেরকমই চালু আছে। তো আমরা যদি তাদের দেখি যে তারা কি রকম, মানে তাদের মধ্যে ফজলুল হক বরিশালের লোক, কৃষক প্রজা পার্টি তার দলের নাম, কৃষক প্রজার জন্য, কিন্তু তিনি কিন্তু উচ্চশিক্ষিত, ব্যারিস্টার, হাইকোর্টে প্র্যাকটিস করেন কলকাতায়। তা সেটার চেয়েও বড় কথা যার জন্য উল্লেখ করছি, তাদের বাড়িতে রেওয়াজ হচ্ছে উর্দুতে কথা বলা, বাড়িতে নিজেরা কথা বলার রেওয়াজ। এবং এটা ওনার বাড়িতে বলে না, সুরাবর্দীর বাড়িতে এতটাই যে সুরাবর্দী প্রথমে বাংলা বলতে জানতেনই না, মেদিনীপুরের মানুষ। এখানে মানে এমনি বলার একটা যে সুরাবর্দী কিন্তু 47-এ চলে যান, 49 অব্দি ভারতে ছিলেন। যাই হোক, তারপরে উনি গেছেন, শেষ কিছুদিনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছেন। মানে পাকিস্তানের যেরকম প্রধানমন্ত্রী হতো আর কি 70 সাল অব্দি, 71 সাল অব্দি, মানে কিরম হতো
এখন একটু ইন্টারনেট ঘাটলে দেখা যাবে, দেখে নেবে। এটা পাকিস্তানকে অশ্রদ্ধা করা নয়, অসম্মান করা নয়, বিদ্বেষ নয়, কিন্তু পাকিস্তান প্রপার তার সংবিধানটাই 73 সালের আগে তৈরি করতে পারেনি। 54 একটা সংবিধান করেছিল নিজের একটা কয়েকজনে মিলে বানিয়ে, আর তারপরে আইয়ুব খানের আমলে আরেকটা রকম আইয়ুব খান নিজের মতন একটা সংবিধান বানিয়ে নিয়েছে। আমাদের সংবিধান নিশ্চয়ই খুব আকর্ষণীয় না, আমরা মানে আমি অন্তত তো ব্যক্তিগতভাবে যথেষ্টই ক্রিটিসিজমই করি যে ব্রিটিশ মানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1935টাই মূলত একটু রুস পমেটম মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেইটুকু করতে পারেনি কেন, এটাও একটা ভাববার বিষয়। পাকিস্তান নামক রাষ্ট্রটি তার ব্যবস্থাটি কখনো ঠিক করে সুচারুরূপে 73 সালের আগে তৈরিই করতে পারেনি, এটা একটা ভাবার বিষয়। কারণ তারই অংশ হিসেবে তো ছিল পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান। তো যে কথাটা বলছিলাম যে সুহরাওয়ার্দী এবং ফজলুল হক তাদের শ্রদ্ধেয় 3 নেতার 2 নেতা, আর বাকি খাজা নাজিমউদ্দিন যে প্রত্যক্ষ ব্রিটিশ গভর্নরের ষড়যন্ত্রে, মানে ডকুমেন্টেড ভাবে ষড়যন্ত্রে যাকে অবিভক্ত বাংলার দ্বিতীয় প্রধানমন্ত্রী করা হয় কিছুকালের জন্য, এবং ভাগ হওয়ার পরে পাকিস্তানের পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীও তিনিই হন। কারণ ওখানেও কোনো এগুলোর জন্য ন্যূনতম যে এই নির্বাচনী সংসদীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো নেই। তো উনি কিন্তু ওই বাংলা না বলতে পারা বাঙালি নন, উনি বাঙালিই নন, উনি হচ্ছেন ঢাকার নবাব বংশের মানুষ। ঢাকার নবাব বলতে এটা বলার দরকার যে তৎকালীন ঢাকার নবাব নাজিমউদ্দিনের তুতো দাদা সলিমুল্লাহ খান, যার দেওয়া জায়গাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, তো তার আহ্বানে মানে তারই ব্যবস্থাপনায় 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়। অর্থাৎ মুসলিম লীগ নামক দলটি তৈরি হয় কিন্তু ঢাকায় বসে, সালিমুল্লাহ খানের, ঢাকার নবাব সালিমুল্লাহ খানের। আপনাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, মানে আমি 6 সাল নিয়ে আবার একটা কথায় আসবো, এক্ষুনি আসবো, তার আগে একটা কথা বলে নিই যে ঢাকার আবার নবাব কি? বাংলার নবাব আমরা জানতাম, বাংলার 5 জন নবাব ছিলেন। 1707 মানে স্বাধীন নবাব 5 জন ছিলেন, তারপরে ব্রিটিশের বসানো নবাব অনেক ছিলেন, ওই হিসেবে আমার মনে নেই। 5 জন নবাব 1707 থেকে 1757। কিন্তু ঢাকার নবাবের ব্যাপারটা কি? ঢাকার কি আবার নবাব হয়? হ্যাঁ, হবে না কেন? আমরা স্নেহাংশু আচার্যের নাম জানি, যদিও ওর পছন্দের অ্যাডভোকেট জেনারেল, মানে অ্যাডভোকেট জেনারেল নন, মানে ওয়েস্ট বেঙ্গলের প্রধান অ্যাডভোকেট। তারা হচ্ছেন ময়মনসিংহের মহারাজ বংশের। এগুলোর মানে কি? এরা সব ওই 1793 সন্তান। হিন্দু বেশি, কিন্তু মুসলিমও আছে, এবং মুসলিমরা অধিকাংশই হচ্ছে উর্দুভাষী মুসলিম, বাঙালি নয়। বাংলায় হলেও বাঙালি নয়। সালিমুল্লাহ খানও তাই। সালিমুল্লাহ খানও পূর্ব পাকিস্তানে, মানে রেস্টওয়াইল পূর্ব বাংলা, তারপর পূর্ব পাকিস্তান, তারপর বাংলাদেশে একইভাবে রেসপেক্টেড। নাজিমউদ্দিন তো বটেই, একসঙ্গে 3 জনের সৌধ করা আছে। তো এখান দিয়ে আমি বাংলাদেশের মানুষ বোঝার চেষ্টা করতে চাইছি যে আমার রেসপেক্টেড লোক আসলে আমার লোকই নয়। নাজিমউদ্দিন একজন বাঙালি নন, আর বাকিরাও বাড়ি ঘরে কেন বাংলা না বলে উর্দু কথা বলেন, এই কথার জন্য আমি আরেকজনের উদ্ধৃতিতে যাব। তার আগে 1906 সালটা একটু খেয়াল করি, যে মুসলিম লীগ হচ্ছে 1906 সালে হচ্ছে বাংলায়, যেখানে এর প্রধান চাষ বলে আমরা মনে করি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, আলিগড় এর ভিত্তি, মানে তাত্ত্বিক ভিত্তি জায়গা, সেখানে নয়, হচ্ছে এখানে। এটা কোনো ঘটনাচক্র নয়। 1906টাও কোনো ঘটনাচক্র নয়। 1906 তো 1905-এর পরেই আসলে আসে।
আর 1905 বললে ইতিহাসে আমাদের কি মনে পড়ে সেটা নিশ্চয়ই আমরা এখানে সবাই খুব ভালো করে জানি। আমরা স্বদেশীর জোয়ারে ভেসেছিলাম, মানে আমরা নই, আমাদের বাপ ঠাকুর দ্বারা আসতেই পারি, সে তারা খুব সৎভাবেই কাজটা করেছেন। আমি তাদের প্রতি অশ্রদ্ধা করছি না, আমার ব্যক্তিগতভাবে আমার ঠাকুরদা তাতে জড়িত, মানে আর কি বলবো, মানে এটা সেসব বলার জায়গা নয়, কিন্তু আমি তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধার সঙ্গেই বলছি। কিন্তু তার ফলটা কি দাঁড়িয়েছিল? রবীন্দ্রনাথ সচেতন করার চেষ্টা করেছিলেন, আরো হয়তো অনেকে করার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ যদি পাত্তা না পান তাহলে আর কে পাত্তা পাবেন? আমি যদি এরকম মনে করি যে 1905-এর প্রতিক্রিয়াতে 1906 ঘটে, তাহলে সেটা কি খুব অস্বাভাবিক? না, শুধু তাই জন্য নিশ্চয়ই না, তার আরো নিশ্চয়ই তুলো ছিল, সলতে পাকানো ছিল, অনেক কিছু ছিল। শুধু তাই একটা ঘটনা দিয়ে ইতিহাস ঘটে না। কিন্তু 1905-এর পরেই 1906 আসে। আমি এই ভাবনাগুলো চলতে থাকুক। আমি আরেকজনের উদ্ধৃতি বলবো, আহমেদ ছফার, বাঙালি মুসলমানের মন বলে একটা লেখার কথা এখানে যাদের সঙ্গে এর আগে কখনো কখনো আমার আলোচনা হয়েছে তাদের পড়ার জন্য বলেছিলাম। এই বাংলাদেশকে কি আমরা চেয়েছিলাম, আর এটাই দুটোই পড়ার জন্য বলেছি বারবার। মানে শুরু করার জন্য আরো অফুরন্ত বই হয়তো পড়ার দরকার, আমারও দরকার, আমার তো বটেই। তো তার পুরো লেখাটাই আসলে পড়ার দরকার, এতটাই জরুরি লেখা বলে মনে হয়েছে, এবং মানে ক্রিটিক্যালি ডিটেলস। ফলে টুকরো অংশ এরকম শহীদুল্লাহর মতন নয় যে মানে অ্যাসপিরেশন এবং পরে হতাশা, আশার পিঠেই হতাশা আসে, আমাদের জীবনেও তাই আসে, খুব অস্বাভাবিক নন। তো আহমেদ ছফার পুরো লেখাটাই গুরুত্বপূর্ণ। আহমেদ ছফার পরিচয় আমি দিচ্ছি না, তার দেখা যাক কয়েকটা অংশ পড়ে কতটা আমরা বুঝতে পারি। দূর অতীতের কথা বলে লাভ নেই। ফরিদপুরের নবাব আব্দুল লতিফও মুসলমান সমাজের শিক্ষার মাধ্যম হিসেবে উর্দু ভাষার সুপারিশ করেছিলেন। মানে এটা বাংলার মুসলমানদের কথা বলছেন। আবুল কাসেম ফজলুল হক, মানে কে ফজলুল হক, বাংলার প্রথম প্রধানমন্ত্রী, যিনি ছিলেন বাংলার প্রথম আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন রাজনীতিবিদ, তিনিও বাড়িতে উর্দু ভাষায় কথাবার্তা বলতেন। ঢাকার কুট্টিরা অনেকেই অনেকদিন পর্যন্ত রাষ্ট্রভাষা আন্দোলনের সক্রিয় বিরোধিতা করেছিল। মানে আমাদের অতি আদরের 21শে ফেব্রুয়ারির আন্দোলনের কথা বলছেন। এই সমস্ত কিছুর মধ্যে থেকে একটি সত্যই স্পষ্টভাবে বেরিয়ে আসে, তা হলো বাঙালি মুসলমানের অধিকাংশেরই মধ্যে আরবি, ফার্সি, উর্দু ইত্যাদি ভাষার প্রতি একটি অন্ধ অনুরাগ অনেকদিন পর্যন্ত বিরাজমান ছিল বলেছেন। তো একজন বলছেন বলেই কিন্তু উনিদের নিয়ে ভেবেছেন, যথেষ্ট ভেবেছেন, একটা গোটা লেখা লিখেছেন, আরো অনেক লেখা লিখেছেন। তো তার কথাটা গুরুত্ব দিয়ে ভেবে দেখতে পারি আমরা। এর সঙ্গে আরো টুকরো টুকরো কথা, অনেক কথা আছে, আমি কিছু আরো কয়েকটা কথা রাখার চেষ্টা করছি। যেহেতু নবদীক্ষিত, ওনার কথাই বলছি, যেহেতু নবদীক্ষিত মুসলমানদের বেশিরভাগই ছিলেন নিম্নবর্ণের হিন্দু, তাই আর্য সংস্কৃতিরও যে একটি বিশ্ব দৃষ্টি এবং জীবন ও জগৎ সম্বন্ধে যে একটি প্রসারিত বোধ ছিল, বর্ণাশ্রম ধর্মের কড়াকড়ির দরুন ইসলাম কিংবা বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণের পূর্বে সে সম্বন্ধেও তাদের মনে কোনো ধারণা জন্মাতে পারেনি। পাশাপাশি ইসলামও যে একটা উন্নততর দীপ্ত ধারার সভ্যতা এবং মহিয়ান সংস্কৃতির বাহন হিসেবে মধ্যপ্রাচ্যে একটি সামাজিক বিপ্লব সংসাধন করেছিল, বাঙালি মুসলমানের মনে তার কোনো গভীরাশ্রয়ী প্রভাব পড়েনি। তো ব্যাপার হচ্ছে যে এই বাংলাদেশ বুঝতে গেলে বাঙালি মুসলমান তো নিদেন পক্ষে বুঝতেই হবে। আমাদের এখানেও বাঙালি মুসলমান, মানে এখন যা পশ্চিমবঙ্গ, সেখানেও বাঙালি মুসলমান আছেন। তো তার অল্প কিছু অংশ হয়তো শহরে শিক্ষিত
ওই অ্যাডাপ্টেড ভার্সন আর কি, অ্যাডাপ্টেড ভার্সন, ওনার কথাতেই বলছি। হারিয়ে গেল। যাই হোক, এই মুহূর্তে পাচ্ছি না, মানে ওনার একদম ওনার বাক্যটা বলা যাচ্ছে না, কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন যে যারা এই শহরে শিক্ষিত মধ্যবিত্ত যে অল্প অংশ বাঙালি মুসলমান গড়ে তখন উঠছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। আর মানে যাদের মধ্যে থেকে ফজলুল হক সোহরাওয়ার্দীরা গড়ে উঠেছেন, এবং যথেষ্ট গড়ে ওঠেননি বলেই নাজিমুদ্দিনও তখন আসতে পারেন, তখন প্রধানমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী হতে পারেন, আরো পরে হয়েছেন। যা পূর্ব পাকিস্তান হবার মানে পূর্ব বাংলা, পাকিস্তানের পূর্ব বাংলা এবং পরে পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একই প্রক্রিয়া চলছে, কিন্তু মানে একই প্রক্রিয়া চলছে মানে আমি মুক্তিযুদ্ধকে কোনো বাতিল করছি না, ওরকম রক্তাক্ষয়ী যুদ্ধ, ওরকম রক্তাক্ষয়ী লড়াই খুব কমই হয়েছে পৃথিবীতে, মানে পৃথিবীতে কম হয়েছে, আর এত মানুষ মারা গেছিল। কিন্তু আবারও সেই কঠিন কথাই বলতে হয়, এটা আমার অধিকারের মধ্যে পড়ে না ঠিক, তাও বলতেই হয় যে শুধু রক্তপাতের মাপ দিয়ে আসলে বিপ্লবের উৎকর্ষতা বা সমাজ পরিবর্তনের উৎকর্ষতা বোঝা যায় না। যাই হোক, উনি যেটা বলতে চেয়েছেন, যেটা এখন বলছিলাম সে কথাটা শেষ করে নি, সেটা হচ্ছে যে ওই অংশটা হচ্ছে আমরা যেরকম তারই একটা কাউন্টার পার্ট বাঙালি মুসলিম সমাজের মধ্যে থেকে গড়ে উঠছিল, সেই প্রক্রিয়াটা এখনো জারি আছে এবং তাদের লক্ষণগুলো একই রকম। তারা প্রিভিলেজড, তারা অন্য ভাষায়, উর্দুর কথা এক্ষুনি আমি বারবার উল্লেখ করলাম, অন্য ভাষায় কথা বলতে পারে, কথা বলতে অনেক ক্ষেত্রে পছন্দ করেন, এবং সেটার মধ্যে তাদের অস্মিতায় কিছু অসুবিধে হয় না। তারা ঔপনিবেশিক হিসেব নিকেশ বুঝতে পারে, চট করে রাজনীতিতে বা ইন্টেলেকচুয়াল জগতে উঠে আসছেন। তাদের একটা অন্যতম লক্ষণ হচ্ছে তারা রবীন্দ্রসঙ্গীত শোনে। আমরা তো শুনি, ওপারেও যারা এই গড়ে ওঠা এই অংশ, যা পাকিস্তান পর্যায়ে কম ছিল, বাংলাদেশ হওয়ার পর পরিবর্তনটা কি হলো, তার সংখ্যাটা খুব দ্রুত বাড়লো। মানে এমন হলো না যে ওই 16.5 কোটির মধ্যে সেটা, আমি সঠিক এরকম সংখ্যা তত্ত্ব তো আর নেই বা আমি কোত্থেকে পাবো, মানে সেটা 8 কোটি 1 কোটি খুব বেশি হতে পারে, তার বেশি হয়ে গেল তা নয়। আমাদের যে ইসলামোফোবিয়া, সব ইসলামিস্ট হয়ে যাচ্ছে, আরে হবেটা কোত্থেকে? যদি আমাদের অবস্থানে আমাদের মতন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে, তারপরে আসলে আর ইসলামিস্ট হওয়ার মানে ইসলামপন্থী হওয়ার বা হিন্দুত্ব এইসব কোনোটাই হওয়ার মতন খুব জায়গা থাকে, একটু একটু থাকে, থাকে না একেবারে তা নয়, কিন্তু খুব থাকে না, অনেকটা কমে যায়। কমে যায় মানে এটা আমি ভালো অর্থে বলছি না, সেকুলার খুব ভালো জিনিস সেই অর্থেও বলছি না, মানে পরিস্থিতির এরকম হয়ে যায় যাতে ওইগুলো লাগে না। ওগুলো লাগে কেন? টু গেট প্রিভিলেজ। হিন্দুত্ববাদের জিগির, যারা আন্ডার প্রিভিলেজ কিন্তু প্রিভিলেজ পেতে চাইছে তাদের জিগির, মানে এরকম কথা বলে বলবে, হাজার তর্ক হতে পারে, হোক, তর্ক হতে হওয়াই ভালো, হতে আরো পরিষ্কার হবে বোঝা যাবে। আমি আমার কথাটা পরিষ্কার করে বললাম, ইসলামিস্ট জিগির একই কারণে। সঙ্গে যারা আসছে তারা কিছু মানে উইথ ডিউ রেসপেক্ট, তারা জানে বোঝে না, কিন্তু তাদের কোথাও একটা খোঁচা আছে, কোথাও একটা অস্বস্তি আছে। তো অস্বস্তি তো পদে পদে। আসলে আমরা এই এতক্ষণ অবধি যে আলোচনা করলাম, আমি জানি না কতটা সময় নিলে এরপরে বিব্রত করা হবে।